প্রেক্ষাপটে বা যে প্রেক্ষাপটে রাজনীতি চলছে সেইখানে তারা নির্বাচনে অংশগ্রহণ করে 11টা সিট অর্জন করেছে, যেখানে বিএনপি কোনো কিছুই অর্জন করতে পারেনি। তো আপনি কি মনে করেন যে এই যে বর্জন করলেন, এই বর্জনে আসলে আপনাদের কোনো সিট তো আসলোই না? কখনো কখনো কোনো অনির্বাচিত সরকারও দীর্ঘদিন ক্ষমতায় ছিল, ফলে ক্ষমতায় থাকাটা গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ হচ্ছে জনগণের কাছে গ্রহণযোগ্য হয়ে থাকা। দেখেন, যুক্তরাষ্ট্র নির্বাচন নিয়ে প্রথমে প্রশ্ন তুলেছে, তারপরেই বলেছে যে আমরা সকল সহযোগিতা অব্যাহত রাখবো, গভর্নমেন্ট টু গভর্নমেন্ট এটা হয়। আসসালামু আলাইকুম, আমি আপনাদের কাছে দেখাবো বাংলাদেশের নির্বাচনকে কেন্দ্র করে একই বার্তা দিলেন যুক্তরাষ্ট্র, যা আপনারা জানলে অবাক হয়ে যাবেন। আর এইদিকে নির্বাচন নিয়ে হঠাৎ কি তথ্য দিলেন। তো আজকের ভিডিওগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমি আশা করবো যে আপনারা এই সফল ভিডিওটি দেখবেন, আর এই সফল ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওগুলো দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিত্য নতুন আপডেট নিউজ সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা এক এক করে ভিডিওগুলো দেখে আসি। জিএম কাদের সাহেবের একটা সাক্ষাৎকার আজকে ছাপা হয়েছে সম্ভবত সমকালে। সেখানে তিনি যেটা বলেছেন যে যে প্রেক্ষাপটে নির্বাচনটা হয়েছে, এই প্রেক্ষাপটে বা যে প্রেক্ষাপটে রাজনীতি চলছে সেইখানে তারা নির্বাচনে অংশগ্রহণ করে 11টা সিট অর্জন করেছে, যেখানে বিএনপি কোনো কিছুই অর্জন করতে পারেনি। তো আপনি কি মনে করেন যে এই যে বর্জন করলেন, এই বর্জনে আসলে আপনাদের কোনো সিট তো আসলোই না, নির্বাচনেই গেলেন না, রাজনীতিতে ওভারঅল আসলে কি অর্জন, এই অর্জন নিয়ে কোথায় যাবেন? জিএম কাদেরের যে বক্তব্য সেটা নির্বাচনের দিন দেখলাম, তিনি বললেন যে আওয়ামী লীগকে মনে করেছিলাম যে সুষ্ঠু ভোট করাবে, তারা তো ভোট ডাকাতি করা শুরু করলো। রংপুরে বলেছে, মিডিয়াতে আসছে। জিএম কাদের সাহেব কি বললেন? আচ্ছা, আপনার সময় আপনি বললেন জিএম কাদের সাহেব কি বললেন, জিএম কাদের সাহেব কি বললেন ওনার দলের ব্যাপারে। আমাদের দল নিয়ে ওনার কথা বলার সুযোগ কম আছে, এই কারণে যে ওনাদের তো মুখ দেখানোর মতো সুযোগ নাই। বিএনপি নির্বাচনে যায় নাই, 50-60টা সিট তো পাবে অন্তত কে ভাই, সেটাও পায় নাই। এখন আওয়ামী লীগের লোকেরা বলতেছে আমাদের সাথে নির্বাচনে জিততে না পারলে আমরা কি করব। তাহলে দুইটা দিক আছে, হয় সুষ্ঠু ভোট হয় নাই, এই জন্য আওয়ামী লীগ জিততে জাতীয় পার্টি সিট বেশি পায় নাই, আর না হয় জাতীয় পার্টির গ্রহণযোগ্যতা নাই, দুটার একটা তো হবেই। এখন আপনি আসেন, আমি আরেকটা কথায় যাচ্ছি। বেগম খালেদার যে 2 কোটি টাকা এতিমের ছিল, এটা কিন্তু এখন 9 কোটি টাকা হয়েছে ভাই। 1 টাকা কিন্তু বেগম খালেদা যে তোলে নাই, ওই ব্যাংকেই কিন্তু আছে। এখন আপনি ওই কারণে বেগম খালেদা জিয়াকে 497 আলোচনা হচ্ছে না। না, আমি বলছি উনি বলছিলেন ইসাক আলী পান্না বলে গেছিল, সেই জন্য উত্তরটা দিচ্ছি। সেটা অনেক আগে বলছেন, তারপর আমি একটু নিয়ে আসলাম মনে করে। তো বেগম খালেদা জিয়াকে মুক্তি দেওয়া যেতে পারতো, দেয় নাই। যাক, এখন আপনি আসেন, প্রধানমন্ত্রী দিবেন কেন, আপনারা কেন কোর্টে পাচ্ছেন না? সেটা শুনে আজকের আদালত, আইন শৃঙ্খলা বাহিনী, নির্বাচন কমিশন, সমস্ত সংস্থাগুলো একেবারেই সরকারের সাথে মিশে গেছে, রাষ্ট্রকেও সরকারের সাথে মিশে ফেলেছে। কি বলবেন, রাষ্ট্রের মালিক তো জনগণ, জনগণ এখন কক্ষিগত হয়ে গেছে। সেটা ওনারা যদি এটা করেন, এখানে যে একটা আলোচনা আছে এরকম যে সরকার যখন অনেক বেশি শক্তিশালী হয়ে ওঠে, সবকিছু নিয়ন্ত্রক হয়ে ওঠে, এটা সরকারের ক্ষমতার বলে নয়, বিরোধীদের দুর্বলতার কারণে, আপনাদের দুর্বলতার কারণেই তো ওনারা এটা করতে পারছে। আচ্ছা, এখানে আমি বলবো যে আমি ঘুমাইয়াছিলাম, আপনি আমার বাড়ির ঘর থেকে সবকিছু লুটপাট করে নিয়ে যাবেন? আপনি আমাকে দোষ দিবেন সকালবেলা যে আপনি ঘুমাইছিলেন কেন, আপনি পুরো রাত সজাগ থাকলেন না কেন? এগুলো কোন কথা না। শুনেন, 2000 ইয়েতে আমার আজকেই যে মাননীয় প্রধানমন্ত্রী, ওনাকে এত ক্ষমতা দেওয়া হয়েছে, উনি দিনকে রাত আর রাতকে দিন করা ছাড়া উনি সব করতে পারেন। তিনি 300 আসনে কে এমপি হবে কে হবে না সেটাও তিনি করতে পারেন। এমনকি এই যে গত 5 বছর যে ওনাদের সরকার ছিল, আপনি দেখেন তাদের যে নতুন সরকার গঠন করলো তড়িঘড়ি করে নির্বাচন তলবিভাগ নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করলো, তড়িঘড়ি করে তারা এমপি হয়ে গেল এবং তাড়াতাড়ি শপথ করলো, আবার দ্রুত সরকার গঠন করলো। সরকার গঠন করার পর আমরা যেটা দেখলাম সেটা হলো যে কৃষি মন্ত্রণালয় কৃষিমন্ত্রী, অর্থ মন্ত্রণালয়ের মতো অর্থ মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রীদেরকে আর মন্ত্রিত্বই দেয় নাই। তার মানে ওই সরকার যে ব্যর্থ ছিল 5 বছর, এটা তাদের এই মন্ত্রী পরিষদের মধ্যে দিয়ে প্রমাণ হয়, তারাই জাস্টিফাইড করলো। এবং তা তো বটেই। আবার ডক্টর রাজ্জাক সাহেব সত্য কথা বলেছেন, হাড়ি ভেঙে দিয়েছেন যে বিএনপি যদি নির্বাচনে আসতো, মহাসচিব সহ এক রাতেই সব নেতৃবৃন্দ বের হয়ে যেত। আসে নাই, সেই জন্য ওনাকে দিয়ে নেই। আমার একটা কথা বলতে শেষ করতে দেন, বিরতিতে যাবো। হ্যাঁ, বিরতিতে যাবো, আপনি শেষ করেন দ্রুত। আওয়ামী লীগের 38 অনুচ্ছেদে যে বলা আছে যে গঠনতন্ত্রের বাইরে নির্বাচনে কেউ যেতে পারবে না, সেটাও কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী বলে দিয়ে একবারে কিন্তু নির্বাচনে যাওয়াই দিয়েছেন। এখন আমার কথা হলো যে এইভাবে একটি স্বাধীন দেশকে আপনি নিজের ইচ্ছা মতো চালাবেন, জনগণকে কুক্ষিগত করে বন্দী করে, এটা কিন্তু জনগণ কিন্তু মেনে নেবে না। কখনো কোনো অনির্বাচিত সরকারও দীর্ঘদিন ক্ষমতায় ছিল, ফলে ক্ষমতায় থাকাটা গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ হচ্ছে জনগণের কাছে গ্রহণযোগ্য হয়ে থাকা। এই সরকারের জনগণের জনরোষে পড়ার এমন একটা আতঙ্ক আছে যে নির্বাচনের ফলাফল ঘোষণা হতে না হতে একদিনের মধ্যেই সংসদ সদস্যদের শপথ গ্রহণ এবং একদিনের মধ্যে মন্ত্রিপরিষদ গঠন,
এই তাড়াহুড়াটাও কিন্তু খুবই তাৎপর্যপূর্ণ। কেন এই তাড়াহুড়া? ফলে টিকে থাকাটাই সরকারের সাফল্য নয়, জনগণের সমর্থন নিয়ে, জনগণের ভালোবাসা নিয়ে টিকে থাকাটা হচ্ছে গুরুত্বপূর্ণ। প্রতি মুহূর্তে জনরোষের ভয়ে আতঙ্কিত থাকলে যার ফলাফল কি হয় এটা আমরা দেখলাম, যে নির্বাচনের ফলাফল ঘোষণা হতে না হতে একদিনের মধ্যে সংসদ সদস্যদের শপথ গ্রহণ, একদিনের মধ্যে মন্ত্রী পরিষদ গঠন, এই তাড়াহুড়ো কিন্তু একটা সন্দেহের উদ্রেক করে। 2 নম্বর হচ্ছে, প্রতি মুহূর্তে সরকার যে আতঙ্কের মধ্যে থাকবে এবং চাপের মধ্যে থাকবে, সেটা তাদের কথাবার্তার অসংলগ্ন কথার মধ্য দিয়ে ফের বেরিয়ে আসছে। তারা কখনো কখনো বলছেন আমেরিকা কখন যাকে চায় তখন তাকে ক্ষমতায় রাখে, যখন চায় তখন তাকে ক্ষমতা থেকে নামায়। এরা না জনগণের ভোটে নির্বাচিত হয়ে বলছে দাবি করে। জনগণের ভোটে নির্বাচিত হয়েছে বলে দাবি করলে আবার কথায় কথায় আমেরিকার জুজুর ভয় দেখায় কেন? তার মানে অনেকটা প্রবাদ আছে না, যে নিশ্চয়ই ডাল মে কুচ কালা হয়। নির্বাচনটা গ্রহণযোগ্য হয় নাই, নির্বাচনটা অংশগ্রহণমূলক হয় নাই, দেশের জনগণের কাছে হয় নাই, এমনকি বহির্বিশ্বের কাছেও হয় নাই। সব মিলিয়ে সে একটা আতঙ্কের মধ্যে আছে, অস্বস্তির মধ্যে আছে। এবং তারপরে নতুন সেই পুরনো ক্যাসেট নতুন করে বাজানো হচ্ছে যে ষড়যন্ত্র চলছে, ষড়যন্ত্র চলছে। তার মানে ষড়যন্ত্র কে করছে, কার বিরুদ্ধে করছে, এগুলোর কোনো কিছুরই হদিস মানুষ পাচ্ছে না। গত 15 বছর ধরে যে সরকার ক্ষমতায় আছে, যার প্রশাসন আছে, পুলিশ আছে, তার এত দলীয় শক্তি আছে, এত উন্নয়ন করেছে বলে সে দাবি করে, তার বিরুদ্ধে কে ষড়যন্ত্র করে? ষড়যন্ত্রকারীরা কেন তাদেরকে ধরতে পারে না? তার মানে এই ষড়যন্ত্রের তত্ত্বটাও একটা ষড়যন্ত্র কিনা, জনগণের দৃষ্টিটাকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্য। একদিকে দ্রব্যমূল্যের কথা বলা হয়েছে, আরেকদিকে রোজার 2 মাস বাকি আছে, ইতিমধ্যেই দ্রব্যমূল্য বৃদ্ধি আবার শুরু হয়েছে। অনেক মহল বলছে নির্বাচনের পর যুক্তরাষ্ট্র বাংলাদেশের বিরুদ্ধে একটা ব্যবস্থা নিতে পারে। আওয়ামী লীগের একজন সংসদ সদস্য হিসাবে আপনি কি মনে করছেন, সম্পর্ক মধুর দিকে যাচ্ছে? এ প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী পলক বলেন, আমাদের নতুন সরকারের নতুন মন্ত্রিসভার একজন এমপি একটি দেশের রাষ্ট্রদূতের সঙ্গে দেখা করা এবং তার মধ্য দিয়ে ব্যবসা, বিনিয়োগ, কর্মসংস্থান, বিজ্ঞান, প্রযুক্তি, উদ্ভাবন এগুলো নিয়ে আলোচনা করার মধ্য দিয়ে নিশ্চয়ই আপনারা বুঝতে পারবেন যে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক যথেষ্ট ভালো রয়েছে এবং আগামী 5 বছর নতুন সরকারের সঙ্গে আরো নতুন নতুন বিষয় নিয়ে সম্ভাবনার দ্বারগুলো উন্মোচিত হচ্ছে। আমার কাছে ব্যক্তিগতভাবে সেটাই মনে হয়েছে। বাংলাদেশের ব্যাপারে বিশ্বের অন্যান্য দেশগুলো খুব আগ্রহী এবং রাষ্ট্রদূত পিটার হাস তার যে বিভিন্ন কথা এবং আলোচনার বিষয়বস্তু, এগুলো থেকে আমার কাছে মনে হয়েছে বাংলাদেশের সঙ্গে উন্মোচিত ভবিষ্যৎ যে আমাদের বাণিজ্যিক সম্পর্ক এবং যে সম্ভাবনার সম্পর্ক, এটা আরো সম্প্রসারিত হবে ও ঘনিষ্ঠ হবে। পলক বলেন, আগামী 2041 সালে প্রধানমন্ত্রী যে স্মার্ট বাংলাদেশ রূপকল্প সেটি পূরণের জন্য আমরা সবার সঙ্গে বন্ধুত্বের যে হাত বাড়িয়েছি, সেখানে আমেরিকার বন্ধুত্ব আরও সুদৃঢ় হবে এবং আমরা একসঙ্গে মিলে কাজ করব 2 দেশের জনগণের জন্য, বিশ্বের জন্য। আমার কাছে আজকের বৈঠক থেকে এটাই মনে হয়েছে। সৌজন্য সাক্ষাতের বিষয়ে পলক বলেন, 2041 সাল নাগাদ স্মার্ট বাংলাদেশ গড়ার যে রূপকল্প প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিয়েছেন, সেটা বাস্তবায়নে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্র কিভাবে কাজ করবে তা নিয়ে আজ কথা হয়েছে। আমাদের আলোচনার মূল 3টি উদ্দেশ্য হলো, আমেরিকা আমাদের সফটওয়্যার ও ফ্রিল্যান্সারদের আউটসোর্সিং এর সবচেয়ে বড় গন্তব্য। যে 7টি দেশে আমরা সফটওয়্যার রপ্তানি করি, আমেরিকার তার মধ্যে সবচেয়ে বেশি। আমেরিকায় আমাদের আউটসোর্সিং এর ক্লায়েন্ট অন্য দেশের তুলনায় বেশি। কিভাবে এটা আরো বাড়াতে পারি সেটা নিয়ে আমরা কথা বলেছি। পলক বলেন, আমাদের দেশের 10টি বিশ্ববিদ্যালয়ের রিসোর্স ইনোভেশন সেন্টার স্থাপন করার বিষয়ে কথা হয়েছে। মার্কিন বিশ্ববিদ্যালয়ের সরকার তাতে কিভাবে সহযোগিতা করতে পারে তা নিয়ে আলোচনা করেছি। আরেকটি বিষয় হচ্ছে বিনিয়োগ আকর্ষণের জন্য বাংলাদেশের ডাক বিভাগের সঙ্গে আমেরিকার কিভাবে G2G সহযোগিতা হতে পারে এবং আমেরিকা যে কোম্পানিগুলো আছে, বিশেষ করে অ্যামাজন, স্টারলিংক, স্পেস এক্স, গুগল ও ফেসবুকের বিনিয়োগ কোন কোন ক্ষেত্রে আরও বেশি হতে পারে সেগুলো নিয়ে কথা বলেছি। সব মিলিয়ে বলতে পারি, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে যুক্তরাষ্ট্র থেকে কী ধরনের সহযোগিতা পেতে পারি এবং একসঙ্গে কিভাবে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করতে পারি। রপ্তানি ও বিনিয়োগ বাড়ানো এবং কর্মসংস্থান সৃষ্টির বিষয়ে আমরা কথা বলেছি। প্রতিমন্ত্রী বলেন, আমাদের স্টার্টআপ প্রতিষ্ঠানগুলোতে আমেরিকার প্রচুর বিনিয়োগ রয়েছে। গত 5 বছরে এ খাতে $800 মিলিয়ন বিনিয়োগ রয়েছে। দেখেন, যুক্তরাষ্ট্র নির্বাচন নিয়ে প্রথমে প্রশ্ন তুলেছে, তারপরেই বলেছে যে আমরা সকল সহযোগিতা অব্যাহত রাখবো, গভর্নমেন্ট টু গভর্নমেন্ট এটা হয় এখানে। তারপরে আপনার আমাদের হার্স সাহেব, যিনি খুব ডানা ঝাপচাপ ছিলেন, তিনিও কিন্তু আবার শপথেও গেলেন, তাই না? কাজী আর গার্মেন্টসে যেটা বলা হয় যে আমাদের মজুরি টজুরি নিয়ে স্যাংশন আসার তো একটাই কারণ, নির্বাচন নিয়ে স্যাংশন আসলে তো এটা বিএনপির উপর আসবে, কারণ তারা কিন্তু তত্ত্বাবধায়ক অধীনে নির্বাচনের কথা বলেনি।
তাদের বক্তব্য ছিল সব নির্বাচন যারা বাধা দেবে ইত্যাদিতে তাদের উপর স্যাংশন। আর যেটা আমরা আমাদের অনেকে আশা করতেছেন যে গার্মেন্টসের উপর, সেটার সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই, এটা বুঝতে হবে। গার্মেন্টসের ইস্যুটা হলো শ্রমিক কল্যাণ এবং শ্রমিকদের মজুরি নিয়ে। গার্মেন্টসের সঙ্গে কিন্তু মজুরি মানে নির্বাচনের কোনো ধরনের সম্পর্ক নেই। এটা কেউ আমরা জোর করে সম্পর্কটা করছি মজুরি, শ্রমিক মজুরি এবং শ্রমিক অধিকার নিয়ে, যেটা গার্মেন্টসের উপর স্যাংশনের কথা বলা, এটা অনেক রেটিফাই হয়ে গেছে। আর একটা জিনিস মনে রাখবেন, আমেরিকা কিন্তু মানে আমেরিকান ব্যবসায়ীরা চীনের উপর তো হাজারো নিষেধাজ্ঞা আছে আমেরিকার। আপনি জানতো দেখি আমেরিকান মার্কেটে চায়না কোন পণ্যটা নাই। আমেরিকান ব্যবসায়ীরা কিন্তু এগুলো মানে তারা যেখানে তাদের প্রফিট আছে সেখান থেকে ইম্পোর্ট করবে। তা আমি আশা করছি যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। তা আপনাদের যদি বিষয়টি নিয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।